নিজের ঠোঁটের হাসিটুকুর রেশ গলায় মাখিয়ে বলল, শুধু একবার বলে দেখুন, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে চাই। পার্থিব বুঝতে পারল শ্রুতির মনের অবস্থা। তবে এটা ভেবে বেশ অবাক হলো যে শ্রুতির ভাই আছে। শ্রুতির ভাইয়ের সম্পর্কে কিছু জানে না পার্থিব। কই বিয়ের দিনও তো সে দেখল না। কই ছিল তার ভাই? কথার মাঝে প্রভা প্রত্যাশার আগমন। ভাবি, সারাদিন আমার হ্যান্ডসাম ভাইয়ের সাথে থাকলে হবে? খাবার খাবে কখন? বলেই নিজের চোখের চশমাটা ঠিক করলো প্রভা। হঠাৎ কারো কথায় চমকে উঠল শ্রুতি। তাদের কথা কানে পৌঁছাতেই পারল না শ্রুতির। তার আগে প্রভা প্রত্যাশা দুজন মিলে শ্রুতির দুহাত ধরে নিয়ে যেতে লাগলো। শ্রুতি পিছন ঘুরে ব্যাকুল দৃষ্টিতে চাইল। পার্থিব নিজের চোখের পলক ফেলে আশ্বস্ত করল শ্রুতিকে। খেতে গিয়েও ফেসাতে পড়ল শ্রুতি। সে বুঝে না তার চারপাশে ঝামেলাগুলো এমন করে ওত পেতে থাকে কেন। তার পাতে দেওয়া আছে ইলিশ মাছের টুকরো আর ভাত, অথচ সে জীবনেও নিজে বেছে মাছ খায়নি। অন্য মাছ খেলেও সে ইলিশ মাছ খায় না। খায় না বলতে কাটা বাছতে তার ভালো লাগে না। ওই বাড়িতে তো ইলিশ মাছ রান্না হলে সেদিন বিভা নিজে মাছ বেছে হামিমার তাকে খাইয়ে দিত। কিন্তু এখানে তো বিভা নেই, হামিম নেই, কেউ নেই। ভাবতেই গলায় ব্যথা হতে লাগলো শ্রুতির। প্লেটের দিকে তাকিয়ে একদলা সাদা ভাত মুখে পুড়ে নিল সে, আর মনে চিবোতে লাগলো। এ কি, তুমি মাছ খাচ্ছ না কেন? আহাজারি করে বলল তানহা। আমি ইলিশ মাছ খেতে পারি না। শান্ত তবে সোজা উত্তর দিল। তানহা শাসন করে বললেন, এমা, আমাকে বলবে তো, আমি সাহায্য করছি, দাঁড়াও। শ্রুতি মাথা নিচু করে না বোঝালো। সে কারো সাহায্য চায় না, লাগবে না সাহায্য। তানহা আদুরে হাত মাথায় বুলিয়ে দিলেন। মাংসের বাটি এগিয়ে পাতে তুলে দিলেন। শ্রুতি নিচু হয়ে চোখের পানিগুলো সামনে নিল। শ্রুতির ধারণা সে কঠিন ধাঁচের মেয়ে, তবে অল্পতে চোখে পানি আসার মানে কি? পাশে থেকে পার্থিব মাছ বেছে শ্রুতির পাতে তুলে দিল, বলল, খেয়ে নিন শ্রুতি, ইলিশ আমার প্রিয় মাছ। আপনি খেয়ে দেখুন কত মজা। কাটা হয়তো একটু বেশি, তবে স্বাদ তার চেয়েও বেশি। কাটার জন্য বোধহয় মাছটা এত মজা। আর নজরে তাকালো শ্রুতি। এই কয়েক ঘন্টায় সে যা বুঝেছে তার ভিত্তিতে পার্থিব বড্ড বেশি কথা বলে, অযথাই কথা বলে। শ্রুতি কি বলেছে যে ইলিশ খায় না? তার কাটা বাছতে ভালো লাগে না বলে সে খায় না। অথচ লোকটা এমন ভাব করলো যেন শ্রুতি কোনোদিন ইলিশ মাছ খায়নি। পার্থিব মাছ বেছে বেছে শ্রুতির পাতে তুলে দিচ্ছে। কৃতজ্ঞতার বদলে শ্রুতির রাগ হচ্ছে। তবে তানহার ব্যাপারটা বেশ ভালো লাগছে। স্বামীদের তো এমন হওয়া উচিত, স্ত্রীদের প্রতিটি ব্যাপারে নজর রাখা, দায়িত্বশীল হওয়া, স্ত্রীদের প্রতি যত্নবান হওয়া, আদর্শ স্বামী হওয়া। নিঃসন্দেহে তার ছেলে পার্থিব আদর্শ স্বামীর দলে পড়ে। আনমনে বসে আছে বিভা। মনে জমেছে অজস্র কালো মেঘ। বৃষ্টি পড়ে মনটা পরিষ্কার হলে ভালো হতো, অথচ বৃষ্টি পড়ুক তাও বিভা চায় না। ও বাড়িতে ফোন দিয়েছিল, দাদি ফোন ধরেছে। হামিমকে চাইল বিভা, অথচ হামিম বিভার সাথে কথা বলতে নারাজ। হাজার বলেও কথা বলানো যায়নি হামিমের সাথে। বিভা আরও জেনেছে হামিম তার ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। খেতে পেলে ভাত খায় নিজে হাতে, অথচ ওষুধ খায় না। দাদি ওষুধের কথা বললে অযথাই চিল্লাপাল্লা করে। বিভা সকালে যাও খেয়েছে, কিন্তু হামিমের কথাটা শোনার পর দুপুরে গলা দিয়ে খাবার নামে নি বিভার। পৃথিবীটা কেমন যেন বড্ড মন খারাপ করা। পৃথিবীর স্বভাবই হয়তো মন খারাপ করিয়ে দেওয়া। এই যেমন কাল রাত থেকে আজ পর্যন্ত নিজের স্বামীর সাথে স্বাভাবিক কথাই বলতে পারেনি বিভা। রাতে দুজন দুজনের মতো ঘুমিয়েছে। সকালবেলা নাকি নিজের কাছে চলে গিয়েছে মাহাব। বিভার শাশুড়ি শ্বশুর মিলে একাই নাস্তা করে নিয়েছিল, দুপুরেও তাই। লোকটা এমন করছে কেন? এদিকে তার শাশুড়ি তাকে এটা সেটা বলে পাগল বানাচ্ছে। সব প্রশ্নই মাহাব লোকটাকে নিয়ে। যার সাথে কথাই বলেনি তাকে নিয়ে কি উত্তর দিবে? এরই মাঝে শাশুড়ির ডাক পড়তেই তার কাছে চলে গেল বিভা। বিভা সুন্দর একটা সংসার চায়, ভালোবাসা চায়, নিজস্ব এক পৃথিবী চায়, যেখানে সবাই সবাইকে ভালোবাসবে, কোনো কষ্ট থাকবে না। তবে হ্যাঁ, মান অভিমান অবশ্যই থাকবে। বিভার মনটা এখন ভালো। শ্রুতির সাথে তার কথা হয়েছে। শ্রুতির পর দাদির সাথে কথা বলে আবার হামিমের খোঁজ নিয়েছে বিভা। জানা গেছে দাদি হামিমকে ওষুধ খাওয়াতে সক্ষম। শুনেই বিভা খুশিতে গদগদ হয়ে গেছে। খুশির জন্য বেশি কিছু প্রয়োজন পড়ে না, কেবলমাত্র আপন মানুষের ভালো থাকাই যথেষ্ট। দাদি কথার এক ফাঁকে আরো বলেছেন, স্বামীর ঘর ভালো কইরা করিস বিবা, মনে রাখিস স্বামীর ঘর আসল ঘর। তোর বাপ খারাপ দেখা পুরা পুরুষ জাত খারাপ না। স্বামী হলো আপন মানুষ। পৃথিবীতে স্বামীর থেকে আপন কেউ নাই, তাই তারে মাইনা চলবে, খুশি রাখার চেষ্টা করবে, আর বহুত ভালোবাসবে। বুঝলি সেমরি? বুঝেছি। এক শব্দে উত্তর দেয় প্রভা। দাদি এই সব না বললেও বিভা শুনত। অকারণে মানুষকে কষ্ট দেওয়া তার পছন্দ না। বিয়ে যেহেতু হয়েছে, সংসার হবে,
তার জন্য অন্য মানুষেরা কেন কষ্ট পাবে? তাদের কথাই কি ছিল বিভা জানে না। তবে অদৃশ্য কোনো কারণে নিজের স্বামীর জন্য টান অনুভব করছে সে। তার আপনজনদের তালিকা সীমিত, কিন্তু বিভার ইচ্ছে সে তার আপনজনদের তালিকা বৃদ্ধি করবে। নিজের ভাবনায় নিজেই হেসে উঠল বিভা। তার মুস্কি হাসিটা সুন্দর, মলিন হাসি, তবে ভীষণ সুন্দর। তানহার দৌড়াদৌড়ি শেষ নেই। সকাল থেকেই সকল কাজ ত্বরান্বিত ভঙ্গিমায় করছে সে। একেবার করে এক এক দল আসছে বউ দেখতে। সবার সাথে আন্তরিকতার সাথে কথা বলতে হচ্ছে তাকে। একদল যায় তো কিছুক্ষণের মধ্যে অন্য দল এসে হাজির। সবাইকে আবার সঠিকভাবে আপ্যায়নও করতে হচ্ছে। একা পেরে ওঠা যাচ্ছে না। অন্যরাও নিজেদের মতো নানা কাজে ব্যস্ত। কি আর করার, ছেলে যখন বিয়ে দিয়েছে বউ দেখতে তো মানুষ আসবেই। পাতিল থেকে হরেক রকম পিঠা তুলে নিলেন প্লেটে। অতিথির সামনে প্রদানের জন্য উদ্যত হলেন তানহা। শ্রুতির মনটা ভালো না হলেও খারাপ না। সকালে বিভার সাথে কথা হয়েছে। তাছাড়াও সকালে পার্থিবকে বলেছিল যাতে হামিমের সাথে কথা বলিয়ে দেয়। পার্থিব কেমন করে যেন সত্যি সত্যি হামিমের কাছে ফোন পৌঁছে দিয়েছিল, কিন্তু বিভার মতোই হামিম শ্রুতির কাছে সাথে কথা বলেনি, শুধু চুপ করে কানে নিয়ে বসেছিল। হামিমের নিঃশ্বাসের শব্দ শ্রুতি ঠিকই পেয়েছে। হামিম অন্যদের তুলনায় জোরে নিঃশ্বাস নেয়। হামিমের নিঃশ্বাসের শব্দতেই খুশি হলো শ্রুতি। শ্রুতি গম্ভীর গলায় শুধু এটুকু বলেছিল, ভাই, আমি জানি তুই শুনতে পারছিস, মন খারাপ করিস না। আমি আজ চলে আসবো সন্ধ্যাবেলা, আপাও আসবে, আমরা আবার অনেক মজা করব। এটুকু বলে থামে শ্রুতি। আবারও বলতে শুরু করে, আমার ভাই যদি তার আপাদের ভালোবাসে তাহলে যেন সে সকালের নাস্তা, দুপুরের খাবার সব ঠিক মতো খেয়ে নেয়, ঠিক আছে? হামিম কিছু বলেনি, ফোন কেটে দিয়েছে। এতে অবশ্য শ্রুতি কিছু মনে করেনি, কারণ সে জানে হামিম অভিমানী। তার ধারণা তাকে কেউ ভালোবাসে না, অথচ সে জানেই না তার দুই বোন তাকে কতটা ভালোবাসে। নিজের পৃথিবী মানে 1.5 ঘন্টা ধরে একইভাবে বসে আছে শ্রুতি। প্রতিবেশীরা আসছে আর তাকে দেখে নানান রকম প্রশংসাসূচক বাক্য বলে বিদায় নিচ্ছে। সম্ভবত এরা এই বিল্ডিংয়েরই মানুষজন। তার শ্বশুরবাড়ি 11 তলার এক বিল্ডিং। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলার ফ্ল্যাটগুলো মিলেই তার শ্বশুরবাড়ি। সে এখন 2য় তলায় অবস্থান করছে। তাকে ঘিরে আছে নানান মানুষজন। এখন অবশ্য তেমন ভিড় নেই, তবে শ্রুতি আশঙ্কা করছে কিছুক্ষণের মধ্যেই আবার ভিড় জমবে, অর্থাৎ তাকে আরেক দফা দেখতে আসবে। দূরে প্রভা প্রত্যাশা দাঁড়িয়ে খুশমেজাজে ছবি তুলছে। শ্রুতি সেখানে বিভার নিজেকে কল্পনা করল। মনের অজান্তে সূক্ষ্ম এক হিংসা কাজ করলো প্রভা প্রত্যাশার প্রতি। এতক্ষণে এটুকু জেনেছে যে প্রভা প্রত্যাশার যমজ 2 বোন, তার ছোট 2 ননদ, পার্থিবের ছোট 2 বোন, অর্থাৎ পার্থিবই বড়। পার্থিব বড় কথাটা ভুল, কারণ তার চাচারাও এখানে থাকে। সেই সূত্রে এই পরিবারের বড় ছেলে পার্থিবের চাচাতো ভাই হিমেল। শ্রুতির আশঙ্কা সত্য প্রমাণ করে দিয়ে আবার একদল মানুষ প্রবেশ করলো। তানহা এগিয়ে এলেন। বিয়ের দিনে সেই ভাবি মেয়েটিও এগিয়ে এলো। শ্রুতি জেনেছে এই মেয়েটি হলো হিমেলের স্ত্রী হিয়া। প্রভা প্রত্যাশা এদিকে তেমন একটা আগ্রহ দেখালো না। তারা নিজেদের কাজে ব্যস্ত। সুন্দর মতো ছিমছাম গড়নে 2 জন মহিলা আর একজন তুলনামূলক স্বাস্থ্যবান মহিলা এসেছেন। পাশে কিশোরী বয়সের একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সম্ভবত তাদের কারো মেয়ে হবে। তারা নিজেদের মধ্যে সাংসারিক আলাপ করতে লাগলেন। আলাপের এক পর্যায়ে সুন্দর মতো মহিলাটি বলে ফেললেন, মেয়ে তো মাশাআল্লাহ ভালোই আনছেন, রং চাপা হলেও দেখতে ভালো, কিন্তু এত রোগা কেন? শরীরে তো বলতে গেলে কিছুই নেই। শ্রুতি বিরক্ত হলো না। এমন কথা সে প্রায় শুনে। সে এসবে অভ্যস্ত, তাই এখন আর বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। শ্রুতির বদলে বিরক্ত হলেন তানহা। এসব কি ধরনের কথাবার্তা? শ্রুতি এতটাও চিকন নয়, আবার সে মোটাও নয়, মাঝারি গড়নের চেয়ে একটু কম। তার পছন্দ নাই হতে পারে, তাই বলে এসব বলবে কেন? কি ভাবি, মিথ্যা বললাম কি? দেখেন শরীরে কিছুই নাই, জামাই কি দেখে আদর করব। বলেই শরীর দুলিয়ে হাসতে আরম্ভ করলেন। মনে হলো বিশেষ কোনো কৌতুক বলে ফেলেছেন। শ্রুতি অবাক হয়ে চেয়ে রইল। সমাজে এমন কিছু মহিলা থাকে যারা এমন ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা পান, নিজেদের রসিক মানুষ হিসেবে গণ্য করেন। এরাও ঠিক তাই। শ্রুতি এদের নিয়ে তেমন ভাবল না। বলেছে তো বলেছে, তবে এটা সত্যি সে কিঞ্চিত লজ্জাবোধ করছে। আদর করার জন্য কিছু দেখার প্রয়োজন পড়ে না। আর আমি ইচ্ছে করেই হ্যাংলা পাতলা মেয়ে বিয়ে করেছি আন্টি। আসলে কি বলুন তো, আমি দেখেছি কিছু কিছু মেয়েরা বিয়ের পর কান্নাকাটি করে। আমার বউও যদি সেরকম হয়, যদি আবার কান্নাকাটি করে, তাহলে কান্নাকাটি করলে যেন কোলে তুলে কান্না থামাতে পারি, তাই রোগা মেয়ে বিয়ে করেছি। আনন্দিত গলায় বলল পার্থিব। পার্থিবের রসিকতা শ্রুতির পছন্দ হলো না। কথাই ঠিক কি প্রকাশ পেল শ্রুতি বুঝল না, চেষ্টাও করল না। মহিলা পার্থিবের কথায় ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শুধুমাত্র। আমিন শিকদার বিমর্ষ চিত্তে বসে আছেন।
চেহারায় অপ্রসন্নতা স্পষ্ট, তার মুখ অবয়বেই চিন্তার স্পষ্ট প্রকাশ। বিভা শ্রুতির বিদায়ের সময় বিভাকে ভাড়া করে আনা ক্যাবে করে তার শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছিল। বিভার শ্বশুরবাড়ি তো এতটা সচ্ছল নয় যে নিজের গাড়ি করে বিভাকে নিয়ে যাবে। সব ছোট লোকের যত সব চিন্তা সেটা নয়, চিন্তা অন্য জায়গায়। বিদায়ের সময় শ্রুতির মুখে হাসি ছিল, মিষ্টি হাসির সমেত সে তাকিয়েছিল আমিন সাহেবের দিকে। হাসিটাতে যে লুকায়িত কোনো চিন্তা ছিল তা স্পষ্টই বুঝেছে আমিন সাহেব। তার থেকেও বড় বিষয় হলো যাওয়ার আগে শ্রুতি আমিন সাহেবের দিকে এগিয়ে এলো, মুখটা আমিন সাহেবের শ্রবণেন্দ্রিয়ের সামনে নিয়ে বলল, বাবা, বেশি কষ্ট একদম পাবেন না। আপনার ছোট মেয়ে 6 মাসের মধ্যেই আপনার বাড়িতে আবার ফিরে আসবে, কথা দিলাম। আপনি একদম নিশ্চিত থাকতে পারেন। বলার সাথে সাথে তার মুখের হাসি আরো প্রশস্ত হলো, সেই সাথে আমিন সাহেবের চুপসে যাওয়া মুখটা আরো রক্তশূন্য হলো। ঘটনাটি স্মরণ করা মাত্রই বিন্দু বিন্দু ঘাম জায়গা করে নিল তার মুখমণ্ডলে। ঘটনাটি প্রথমে আমলে নেয়নি তিনি, কিন্তু এখন বড্ড দুশ্চিন্তা হচ্ছে তার। শ্রুতি যেন তেন মেয়ে নয়, শ্রুতিকে সে ভয় পায়, বিন্দুমাত্র হলেও পায়, যদিও সেটা অপ্রকাশিত। শ্রুতির সামনে প্রকাশ করেন না তিনি, কিন্তু কি করবে শ্রুতি? সত্যি কি কিছু করবে? যদি আসাদ সাহেব তার উপর রেগে যান, তার কোম্পানির সাথে প্রজেক্টটা যদি রিজেক্ট করে দেন, তাহলে? তার চেয়েও বড় কথা, এত বড় বাড়িতে বিয়ে হয়েছে শ্রুতির, এত বড় লোক বাড়ির সাথে আত্মীয়তার সম্পর্ক সামান্য ব্যাপার নয়, এর সাথে তার অনেক স্বার্থ জড়িয়ে আছে। সবটা ভেস্তে যাবে না তো কোনোভাবে? কি নিয়ে এত চিন্তা করছো বলো তো? আমিন উত্তর দিলেন না। সব প্রশ্ন উত্তর পাওয়ার আশায় করা যায় না, এটাকেও সেই কাতারে ফেলা যেতে পারে। শাহিনা বলল, তোমার ওই ছোট মেয়েকে নিয়ে ভাবছো বুঝি? ভেবো না, কিচ্ছু করতে পারবে না। বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, তারাই ওর ডানা কেটে ঘরে বসায় রাখবে। মেয়েদের যত উড়াউড়ি সব বিয়ের আগেই যা, বিয়ের পরে শ্বশুর বাড়ি কয়েক ঘা পিঠে পড়লেই শায়েস্তা হবে ওই বেয়াদব মেয়ে। আমিন সাহেব শাহিনার দিকে তাকালেন। শাহিনা প্রতিবার বিভা শ্রুতিকে বলে সম্বোধন করেন। তোমার ওই মেয়ে? এর কারণ কি? সে কি বিভা? শ্রুতিকে নিজের মেয়ে ভাবে না, কিন্তু বিয়ের সময় তো সে বলেছিল ওদের নিজের সন্তান ভেবেই লালন পালন করবে সে। অবশ্য কাকে কি বলবেন আমিন সাহেব, সে নিজেই তো ভাবে না। কালো মানুষের প্রতি তার তীব্র ঘৃণা, হোক সে নিজের মেয়ে কিংবা ছেলে। কালো মানুষের দিকে তাকালেই তার ঘৃণা লাগে, গা গোলায়। শাহিনা, তুমি হয়তো ভুলে গেছো শ্রুতি যা বলে তাই করে দেখায়। এর আগের বার আমার অফিসের গুণী জ্ঞানী মানুষদের সামনে যা ঘটেছিল তা নিশ্চয়ই তোমার মনে আছে। 1 কিংবা 1.5 বছর আগের কথা। সেদিন ছিল বিভার জন্মদিন। ভালো মন্দ রান্না হয়েছে, যদিও বিভাই সব রান্না করেছে শ্রুতির জোড়াজুড়িতে, কারণ নিজেকে এতটাও গুরুত্বপূর্ণ বিভা ভাবে না যার জন্মদিনে এত ভালো ভালো রান্না হবে। শ্রুতি চায় যাতে আজ সে বিভা, হামিমার দাদি, আম্মু মিলে দিনটা উপভোগ করতে পারে। কিন্তু ব্যাঘাত ঘটালো আমিন সাহেব। সে জানালো আজ তার অফিসের কিছু মানুষ আসবে তার বাড়িতে, দুপুরে লাঞ্চ করেই তবেই যাবেন। এটাও জানা গেল তার অফিসের ক্লায়েন্টরা নিজ ইচ্ছেতে আমিন সাহেবের বাড়িতে আসছে। শ্রুতির রাগ হলো, ক্রোধে ফেটে পড়ল সে। তেজপূর্ণ গলায় বলল, আজ এই বাড়িতে কেউ আসবে না, কেউ না। আমির সাহেব রাগ সহিত চাইলেন শ্রুতির পানে। আজকাল এই মেয়েটাকে তারা সহ্যই হচ্ছে না। মাঝে মধ্যে বড্ড আফসোস হয় তার। সে কেন জন্মের পর এই মেয়েটাকে গলা টিপে হত্যা করল না? কেন? আমির সাহেব রাগ সম্বরণের বৃথা চেষ্টা করে বললেন, আমাকে রাগাস না, আমি কোনো রকম ঝামেলা চাইছি না। আমার ক্লায়েন্ট আসবে মানে আসবেই। শ্রুতি তাচ্ছিলতার সহিত হাসলো, বলল, শুনবে না তো আমার কথা? ওকে, শুনো না, কিন্তু এর পরে যা হবে তার জন্য একমাত্র তুমিই দায়ী বাবা। শেষের বাবা ডাকটা কিছুটা সুর তুলে বলল শ্রুতি, সাথে ছিল কটাক্ষ। বলেই হাসতে হাসতে চলে গেল সে। দুপুর 1:30। দুপুরে আমিন সাহেবের ক্লায়েন্টের সবাই এলো। সোফায় বসে তারা আলাপ আলোচনা করছে। কিছুক্ষণ পর আমিন সাহেব সকলে দুপুরে খাবারের জন্য ডাইনিং টেবিলে আমন্ত্রণ জানালেন। সবাই গিয়ে একে একে বসলো। আমিন সাহেব গলা উঁচিয়ে ডাকলেন খাবার পরিবেশনের জন্য। শ্রুতি হাসি মুখে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আমিন সাহেবের ভ্রু আপন শক্তিতে এক হয়ে এলো। শ্রুতি হাসি মুখে সকলকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু কিছু ব্যক্তিবর্গ সালামের উত্তর নিলেন। ভালো আছেন আঙ্কেল? আমি শ্রুতি, আমিন শিকদারের আদরের ছোট মেয়ে। ভালো নাম ফাতিমা ইসলাম। বলেই হাসি সমেত আমিন শিকদারের দিকে তাকালেন। ইতিমধ্যে তার মুখমণ্ডল রক্তশূন্য। শ্রুতি পরিকল্পনা আন্দাজের বৃথা চেষ্টায় নেমেছে সে।
মা, কথা পরে হবে, যাও আগে খাবার নিয়ে এসো, তোমার আঙ্কেলেরা তো বসে আছে। খাবার তো নেই বাবা। অসহায় হতভম্ব কণ্ঠে বলল শ্রুতি। খাবার নেই মানে কি বলছো কি এসব? মাথা ঠিক আছে? আপনারা কিছু মনে করবেন না, আমার ছোট মেয়েটা মজা করতে একটু বেশি পছন্দ করে, এই আর কি। বাবা, আমি মজা করব কেন? আমি মজা করছি না, আমি সত্যি বলছি খাবার নেই। আর তাছাড়া এত নাটকের কি প্রয়োজন আছে বলো তো? সত্যিটা বলে দাও ওদের, তাহলেই হয়। কোন সত্যি? সেখানকার মধ্যবয়স্ক মতো একজন লোক বলে উঠল। শ্রুতি অসহায় চাহনের সাথে বলল, আর বলবেন না আঙ্কেল, লজ্জার বিষয়। কাল থেকে বাবা চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছিল আপনারা আসবেন বলে। আসলে বাবা একটু কৃপণ ধাঁচের, এইরকম উল্টোপাল্টা খরচ একদম পছন্দ করেন না। অথচ আপনারা নাকি বলেছেন আপনারা নিজ থেকে আমাদের বাসায় এসে লাঞ্চ করতে চান। সেই নিয়ে বাবা সে কি চিন্তা আর দেখে কে। পরে সে বসে বসে নাটক সাজাতে লাগলেন, যেন আপনারা এলে আমি খাবার না থাকার নাটক করি। আসলে খাবার আছে, কিন্তু শুধু আমাদের বাড়ির 6 জনের। আপনারা খেলে আমাদের আর খাওয়া হবে না। বলে এই করুণ মুখটা আরো করুণ করার প্রচেষ্টায় নেমে পড়ল শ্রুতি। অন্যদিকে আমিন হতভম্ব, বিস্ময় আগ্নেয়গিরির লাভার ন্যায় দৃষ্টিতে চেয়ে আছেন শ্রুতির দিকে। গর্জে উঠে বললেন, শ্রুতি, এসব কোন ধরনের মজা? তোমার মজা বন্ধ করো। আর শাহিনা কই? তাকে ডাকো, তোমার আম্মুকে ডাকো জলদি। শ্রুতি শিশুসুলভ দৃষ্টি মেলে বলল, এতজন মানুষ আসবে শুনে মা ভীষণ রেগে গেছেন, তাই ছাদে চিলেকোঠার ঘরে রাগ করে দরজা বন্ধ করে বসে আছেন। টেবিল থেকে ইতিমধ্যে সবাই উঠে দাঁড়িয়েছে, তাদের চেহারা অপমানে জর্জরিত। আমিন সাহেবের ভালো অমায়িক ব্যবহারে সবাই নিজের থেকে এই বাড়িতে আসতে চেয়েছে, কিন্তু এইভাবে অপমানিত হবে কিংবা তাদের পারিবারিক ঝামেলায় ঢুকে পড়বে কেউ ভাবেনি। কেউ কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখানে তাদের বলার কিছু নেই। মেয়েটা কি মিথ্যে বলবে? তাদের মধ্যে থেকে একজন খাটো লোক বলে উঠল, আজ তাহলে আসি, আমার হঠাৎ একটা দরকারি কাজ পড়ে গেছে, এই যেতে হবে আমাকে। আমিন সাহেব কি বলবে ভেবে পেলেন না। এরা তো শুধু মেহমান নয়, এরা সবাই টাকার কুমির। এদের সাথে সম্পর্ক খারাপ হওয়া মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা। কি বলে আটকাবেন তিনি? ইতিমধ্যে সকলে লজ্জায় অপমানের রাগে প্রস্থান করে ফেলেছেন। ঠিক সেই মুহূর্তে দৌড়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে এলো শাহিনা। উদ্গ্রীব কণ্ঠে বলল, কই কই ক্লায়েন্ট কই? তোমার না ক্লায়েন্ট আসার কথা ছিল, কই তারা? এরকম লাগছে কেন তোমাকে? শান্ত গলা প্রস্তুত ছুড়ল আমিন সাহেব। এতক্ষণ কোথায় ছিল তুমি? ক্রোধে ফেটে পড়ল শাহিনা। ক্রুব্ধ দৃষ্টি শ্রুতির পানে মেলে বলল, শ্রুতি আমাকে ছাদে আটকে রেখেছিল, এইমাত্র তোমার বড় মেয়ে গিয়ে দরজা খুলে দিল। কথাটা শোনা মাত্রই যেন আমিন সাহেবের চোখ মুখ ফেটে লাভা বের হতে লাগলো। শ্রুতির দিকে তাকালে সে মুস্কি হাসির সমেত চলে গেল। ক্লায়েন্টের জন্য রান্না শাহিনার সকল খাবার রাস্তার পথ শিশুদের মাঝে বিলিয়ে দিল বিভা, শ্রুতি। এরপর তারা দিনটিকে তাদের মতো উদযাপন করলো, যেখানে ছিল বাহার, বিভা, হামিম, দাদি আম্মু আর তাহিরার মিষ্টি হাসির সমেত একটি মুখ। মাহাব বিরস মুখে বসে আছে, গায়ে অফিসের পোশাক। তার মুখ দেখে যে কেউই তার ভিতরের অপ্রসন্নতাকে আঁচ করতে পারবে। গত 10 মিনিট ধরে বিছানায় বসে আছে সে। উদ্দেশ্য বাথরুমে গিয়ে হাত মুখ ধোবে, অথচ বাথরুমের দরজা খোলার নামই নেই। নিশ্চয়ই এই মেয়েটাই বাথরুমে ঢুকে বসে আছে। কি করছে সে? বাথরুমে কি সংসার পাতার স্বপ্ন দেখছে নাকি? যত সব। মাহাব ছেলেটা তিরিক্ষি স্বভাবের। দিনের প্রায় শতভাগ সময় তার মন মেজাজ খারাপ থাকে। কেবলমাত্র প্রিয় মানুষদের বেলায় তার ব্যবহার আলাদা, কিন্তু তার প্রিয় মানুষের তালিকা সীমিত। তার প্রিয় মানুষ মানে তার আম্মা, আব্বা, ইশিতা আপা, নাহিদ ভাইয়া আর আনাস। এখন কপালে জুটেছে আরেক ঝামেলা। ধৈর্য ক্ষমতার বিনাশ ঘটিয়ে যেই না উঠতে যাবে, অমনি ভেতর থেকে বেরিয়ে এলো অর্ধভেজা গায়ের এক শ্যামঙ্গিনী। বিভা দ্বিধা মিশ্রিত দৃষ্টি দিল। মাহাব সেদিকে নজর দিল না, চলল নিজের কাছে। বিভা হাতের গামছা মেলে দিল বারান্দায়। তার মনটা কেমন যেন করছে। বিভা বুঝতে পারছে এই সম্পর্কে লোকটা খুশি নয়, কিন্তু কেন সম্পর্কে খুশি নয় সেটা হয়তো তার স্বামী তাকে সরাসরি বলেনি, তবে বিভা বুঝে নিয়েছে। এতটুকু তো জ্ঞান তার আছেই। শুনো। বিভা পেছনে ফিরল। মাহাব দাঁড়ানো, কিন্তু মাহাব নাকি মাহাতির। বিভা কি একবার জিজ্ঞেস করবে? তুমি দয়া করে এই ওয়াশরুমটা ব্যবহার করবে না, আমার পছন্দ নাই সব। বাড়িতে আর একটা ঘর আছে, সেই ওয়াশরুমটা ব্যবহার করতে পারো। বলেই চলে গেল নাম না জানা তার স্বামী। বিভা শ্বাস ফেলল।
তার স্বামীর যে তাকে পছন্দ হয়নি সে সম্পর্কে শতভাগ নিশ্চিত হলো। পছন্দ হয়নি নাকি অনেক মানুষ আছে যারা নিজেদের জিনিস কাউকে ব্যবহার করতে দেয় না, সেই ধাঁচের লোক তার স্বামী। বিভা মাথা ঘামালো না, ঘর ছেড়ে বেরিয়ে গেল। বিভা আর তার শাশুড়ি হাসিনা কাজ করছেন রান্নাঘরে। বিভা কাজ করছে বললে ভুল হবে, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাড়ির চিন্তা তো আছেই, তবে এইভাবে চুপচাপ দাঁড়ানো দৃষ্টিকটু লাগছে। হাসিনা মরিচ কাটছে। বিভা এগিয়ে এলো। দিন, আমি করছি। কি দরকার কও? আমি যতদিন আছি বাড়িতে আমি করবো, কোনো সমস্যা নাই। আমি গ্রামে গেলেই এই বাড়ি তোমার, সংসার তোমার, তখন তোমার যা করতে মন চায় কইরো। বিভা বুড়ো কুঞ্চিত করলো, হাসিনার দিকে তাকালো। সে গ্রামে চলে যাবে মানে? তবে কি তারা গ্রামে থাকে? নিজের মনের প্রশ্নটুকু করেই ফেললো বিভা। আপনারা কি গ্রামে থাকেন? হ বউ, গ্রামে থাকি। মাঝে মধ্যে আসি এই বাড়ি, পোলাডারে দেখতে আসি। তাই একলা আসি না, মাহাতির আব্বাই লইয়া আসে প্রতি মাসে। ও আচ্ছা আচ্ছা, ওনার নামটা আসলে কি? নাম মানে যতদূর জানি ওনার নাম মাহাব, কিন্তু আপনি ওনাকে মাহাথির বলেন, কোনটা আসল? দ্বিধান্বিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল বিভা। ওর নাম হইল গিয়া মাহাব মোহাম্মদ। তাহলে মাহাথির? হাসিনা হাসলো, সেই সাথে উত্তর দিল, মাহাতির হইল ওর ডাক নাম। আমরা কই, আমরা বলতে আমি আর ওর আব্বাই। বিভা আশ্বস্ত হলো। এই তবে কাহিনী। হঠাৎ তার মনটা খুশি হয়ে গেল। সে জেনেছে কাল সে এবং তার স্বামী তাদের বাড়িতে যাবে। সে তার বোন এবং ভাইকে দেখতে পাবে। ভাবতেই খুশিতে গলা ধরে এলো বিভার। সেই বাড়িতে আছে 1 রাত 2 দিন, অথচ মনে হচ্ছে শতযুগ পরে সে তার বাড়ি ফিরবে। বিভার খুশি তার মুখশ্রীতেও প্রকাশ পেল। সকালের আবহাওয়াটা সুন্দর, ভীষণ সুন্দর, কেমন গাঢ় শীতল করা আবহাওয়া, মনটাকে নিমেষে ফুরফুরে করে তোলে। শ্রুতি প্রতি সকালবেলা এই সময়টাই ভাবে, তার জীবনের ভাবনা ভাবে, নিজের জীবনে হিসাব নিকাশের সমাধান করতে বসে, অথচ কোনো বারেই সমাধানে আসতে পারে না। এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চুপচাপ নিচে নেমে এলো। 11 তলা বিল্ডিংয়ের আশেপাশে সেম ডিজাইনের কতগুলো বিল্ডিং, রঙও এক। বিল্ডিংগুলো সব নির্দিষ্ট ব্যাসার্ধের দূরত্ব মেনে অবস্থিত, যেন মনে হচ্ছে ইট পাথরের বিল্ডিং দিয়ে কেউ বৃত্ত এঁকেছে। বিল্ডিংয়ের মধ্যবর্তী জায়গায় একই রকমের বৃত্ত আকারের মাঠ আর সরু গোলাকার রাস্তা, আর মাঠের তার চারপাশে নানান ফুল। শ্রুতি নির্বিকার চিত্তে সব দেখছে, দৃশ্যটা উপভোগ্য। অথচ শ্রুতির নিকট পান সে। তাদের বিল্ডিংয়ের পাশে আলাদা একটি জায়গা, সেখানে একটি বেঞ্চ রাখা, আর তার পাশেই নাম না জানা সুন্দর একটি ফুল গাছ। শ্রুতি এবার অন্য বিল্ডিংগুলোর দিকে তাকালো। না, অন্যদিকের গুলো তো নেই, শুধু এদিকেই। শ্রুতি এগিয়ে গেল, বেঞ্চে বসলো। বেঞ্চের জায়গাটা এমনভাবে যে কোনো মানুষ মাঠে এলে কিংবা বিল্ডিংয়ের নিচে দাঁড়ালেও শ্রুতিকে দেখতে পাবে না। আজকে সে বাসায় যাবে ভেবেই খুশি হলো, কিন্তু খুশির রেশ মুখে ফুটল না। তুমি এখানে? শ্রুতি তাকালো, তার শ্বশুর আসাদুজ্জামান। আসাদ এগিয়ে এলো, গম্ভীর মুখে বলল, তুমি এখানে? শ্রুতি দৃষ্টিনত করলো, কি বলবে ভেবে পেল না। লোকটাকে রাগী মনে হচ্ছে। আসাদ গলা খাকারি দিলেন। সে স্বল্পভাষী মানুষ, অযথা কথা পছন্দ করেন না এবং বলেনও না। তবুও তার জানতে ইচ্ছে তার পুত্রবধূর কোনো সমস্যা হচ্ছে কিনা। মেয়েটার সুবিধা অসুবিধা দেখা বাবা হিসেবে তার দায়িত্ব। সে কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, সমস্যা হলে জানাবে, আমাকে না জানালেও বাকিদের জানাবে। কোনো প্রকার দ্বিধাই ভুগবে না। নিজের বাড়িতে দ্বিধা নিয়ে থাকা উচিত না, নিজের বাড়িতে রাজত্ব করতে হয়। শ্রুতি তার যাওয়ার পানে অবিশ্বাস্য দৃষ্টি মেলে চেয়ে রইল। সে বুঝে পায় না সবাই তার সাথে এত ভালো ব্যবহারের নাটক কেন করছে। নাটক নাকি সত্যি তারা এমনই। শ্রুতি শ্বাস ফেলল। একটা সময় ছিল যখন শ্রুতিকে ভালোবেসে কেউ একটা কথা বললেই সে মোমের ন্যায় গলে যেত, অথচ এখন সবার সবকিছু অভিনয় লাগে। বিভা, মাহাতির, শ্রুতি, পার্থিব দাঁড়িয়ে আছে খাবার টেবিলের সামনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার আয়োজন দেখছি। বহুপদের খাবার টেবিলে আসন পেতে বসেছে। শ্রুতি বাড়িতে ঢোকার আধ ঘন্টার মাঝে বিভা উপস্থিত। তারা তাদের সুখ দুঃখের গল্প ইতিমধ্যে শেষ করে হামিমকে খাইয়ে এসেছে দুজনে। হামিম প্রথমে রাগ করে থাকলেও পরে আর রাগ করতে পারেনি তার প্রাণপ্রিয় আপাদের ওপর। এখন সবার খাওয়ার পালা। শ্রুতি অবাক হয়ে লক্ষ্য করছে তার বাবা আমিন তার বড় বোনের স্বামীর থেকে তার স্বামী পার্থিবকে বেশি যত্নার্থী করছে। এর কারণ কি? আমিন তার নিজের পছন্দ করা পাত্রকেই দাম দিচ্ছে না,
অবাক করা বিষয়, আমির নিজের পাশে পার্থিবকে বসালো। যত্নের কোনো ত্রুটি সে রাখবে না। মাহাতিরকেও যত্ন করা হলো। শাহিনাও বিভার দাদি করলো, তবে পার্থিবের মতো না। ব্যাপারটা শ্রুতির ভালো লাগলো না। নিশ্চয়ই এর মাঝেও কোনো কারণ আছে। তারা এই নিচু শ্রেণীর পরিবার স্বার্থ এবং কারণ ছাড়া কোনো কিছুই করে না, কিচ্ছু না। আজ আকাশে অর্ধেক চাঁদ উঠেছে, আর বাকি অর্ধেক কই? ছোটবেলায় পার্থিবকে তার নানি বলেছিল, পিশাচ আসমানের চাঁদ খাইয়া ফেলায়, আস্তে আস্তে খায়। যখন পুরারা খাইয়া ফেলায় তখন আসমানের চাঁদ থাকে না, আমাবস্যা আসে। তখন রাত বিরাইতে বাইরে থাকুন ঠিক না, শয়তানে ধরে। পার্থিব হাসল। পিশাচ নাকি আকাশের চাঁদ খেয়ে নেয়। একটা বৈজ্ঞানিক বিষয়কে তার নানি কি নাকি বানিয়ে দিয়েছে, অথচ ছোটবেলায় দিব্যি এই ধরনের কথা সে বিশ্বাস করত, মজা পেত। হাস্যকর। হঠাৎ পার্থিবের আজ দুপুরে ঘটনা মাথায় এলো। আজ দুপুরের কথাবার্তার পর শ্রুতি যখন তার ছোট ভাইয়ের খোঁজে গেল, সেও গেল পিছু পিছু। পার্থিব গিয়ে দেখলো শ্রুতি একটা 8 অথবা 9 বছরের ছেলেকে জড়িয়ে ধরে বসে আছে। ছেলেটা চোখের কার্নিশ বেয়ে ঝরছে অশ্রুকণা। ছেলেটার মাথাটা তুলনামূলক একটু বড়, একটা পা ভীষণ রকমের চিকন। এই ছেলেটাই কি তাহলে শ্রুতির ভাই? আচ্ছা, বাচ্চাটা কি বিশেষভাবে কোনো শারীরিক অথবা মানসিক রোগে আক্রান্ত? ছেলেটাকে এর আগেও কোথাও দেখেছে সে, কিন্তু কোথায়? এখন বিষয়টা মনে করা দরকার, অথচ মনে পড়ছে না। মনে পড়বে এমন একটা সময় যখন মনে করার কোনো প্রয়োজনীয়তাই থাকবে না। যেমন অফিসের কাজ করতে বসেছি, কোনো কোম্পানির কাজ করছি, এটা মনে করতে গিয়ে মনে পড়ে যাবে বাচ্চাটাকে কোথায় দেখেছি, কিংবা গোসল করার সময় সাবান মাখতে যাব, তখন হঠাৎ করেই মনে পড়বে আরে বাচ্চাটাকে তো এখানে দেখেছি অমুকের সাথে। অসহ্যকর। বিভা বারান্দায় দাঁড়িয়ে আছে। হিমশীতল আবহাওয়া শরীর মন জড়িয়ে যাচ্ছে। রাত বেশ অনেক হয়েছে, অথচ ঘুমোতে যেতে ইচ্ছে করছে না। যাবে কি যাবে না তাই নিয়ে দ্বিধাবোধ করছে সে। ঘুমোতে গেলে দেখা যাবে গতকালের মতো কাহিনী ঘটে বসে আছে। সে বিছানায় শুয়ে হাত নড়াচড়া করছে। অমনি মাহাতির উঠে বসল। গম্ভীর মুখে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, বিভা, আমার এতদিনের ব্যবহারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমাকে পছন্দ করতে পারছি না। তবু কেন তুমি আমার আশেপাশে ঘোরাঘুরি করছো বলো তো? তুমি কি চাও যে মানুষটা তোমাকে পছন্দ করে না তার সাথে তোমার শরীর স্পর্শ করুক? এই কথা পিঠে আর কিছু বলার থাকে না। মাহাতির তাকে ঘুরিয়ে পিছিয়ে বিছানায় শুতে মানা করলো, সাথে উত্তম রূপে অপমানও করলো। বিভা উঠে যাওয়ার উচিত ছিল, অথচ সে উঠল না, শুয়ে রইল। মাহাতিরকে অবাক করে দিয়ে 5 কি 10 মিনিটের মাথায় গভীর নিদ্রায় তলিয়ে গেল। আজও কি এমন কিছুই ঘটবে, নাকি কালকের থেকেও বাজে কিছু ঘটবে? বিভা ঠিক করেছে মাহাতিরকে কিছু প্রশ্ন করবে। প্রশ্নগুলো এরূপ: আমার মধ্যে কি কোনো সমস্যা আছে আমাকে অপছন্দ করার কারণ? মাহাতির নিশ্চিত তখন বলবে, আমি কাউকে ভালোবাসি, আমি তাকে ঠকিয়ে তোমাকে ভালোবাসতে পারি না। তোমাকে পরিবারের পছন্দে বিয়ে করেছি আমি, আর কিছু না। বিভা মনে মনে ঠিক করলো মাহাতিরের মুখে এই কথা শোনা মাত্রই সে এক বালতি গোবর মাহাতিরের মাথায় ছুঁড়ে মারবে। কিন্তু গোবর পাবে কোথায়? তাদের বাড়ির আশেপাশে গরুর খামার থাকলে হতো। প্রয়োজনে মাহাতিরকেও সেখানে ভর্তি করা যেত। আর তখন সে তার স্বভাবতই গম্ভীর স্বরে ডাকত, আম্মা আম্মা। নিকশ কালো অন্ধকারে আচ্ছাদিত চারিপাশ। দূরে কৃত্রিম আলোর ঘনঘাটা। একটার পর একটা দাঁড়িয়ে আছে ইট পাথরের দালান। হাতের 2 আঙ্গুলের ফাঁকে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে মাহাতির। সেকেন্ডের ব্যবধানে ক্ষতিকর বস্তুটিতে টান দিয়ে ক্ষতিকর ধোঁয়ার মুখরিত করল চারিপাশ। দৃশ্যটা অসহনীয়। বিভার মন খারাপ হলো। সে ছাদে এসে এই দৃশ্য দেখবে ভাবেনি, এমনকি কল্পনাও করেনি কোনোদিন যে মাহাতির সিগারেট খাবে। আচ্ছা, ছেলেদের সিগারেট খাওয়া কেন এত জরুরি? কেউ কেউ বলে দুঃখ ভুলতে। তাদের কি এমন দুঃখ যে সেই দুঃখ সিগারেট খেলেই ভুলে থাকা যায়? বিভা সামনে এগোবে নাকি বুঝতে পারল না। আপনি সিগারেট খান? আমি সিগারেট খাই, অনেক আগে থেকেই খাই। ও ভালো। বিভার ভালো কথাটা নিতান্তই দুঃখের বহিঃপ্রকাশ। এটা তার স্বভাব। সে কিছুতে দুঃখ পেলে মনক্ষুণ্ণ হলে বলে ভালো, কিন্তু ব্যাপারটা মাহাতির বুঝতে পারল না। অবশ্য বোঝার চেষ্টা করলো না, বুঝবে। ঘুমোনি কেন? এখন এটা বলো না আমার জন্য অপেক্ষা করছো, কিংবা আমার সাথে একান্ত সময় কাটাতে চাইছো। চাইলেও বা কি, কাটাবেন না আমার সাথে সময়? বেহায়ের মতো বিভা বলে বসল। বলার পর নিজেরই হালকা লজ্জাবোধ হলো। মাহাতির হাসল, তবে হাসিতে শব্দ হলো না। ঘুরে তাকালো বিভার দিকে। কমলা রঙের সুতির শাড়ি পরা বিভা। পার্থিব বিরক্ত হলো, কমলা রঙটা তার অপছন্দ। সেই সাথে বিভাকেও সে যথেষ্ট অপছন্দ করে।
দুটো অপছন্দ পেলে অপছন্দ স্কয়ার। আর তার থেকেও বড় কথা, রংটাতে বিভাকে মোটেও মানাচ্ছে না। কি হলো বললেন না যে? তুমি বড্ড বোকা বিভা। আপনি আমাকে পছন্দ করেন না, তাই না মাহাতি? যদিও আগেই বলেছি, তাও যখন জিজ্ঞেস করছো আবার বলছি। তবে সত্য বলবো নাকি মিথ্যে? মিথ্যা কেন বলবেন, সত্য বলুন। কষ্ট পেও না, তুমিই বলেছো সত্য বলতে। বলছি, আসলে আমি কালো মানুষদের পছন্দ করি না। তাদের দেখলে আমার খারাপ লাগে। মনে হয় তারা যেমন কালো, তাদের ভেতরটাও ঠিক একই রকম কালো। মাহাতির তাকালো বিভার দিকে। বিভা হেসে তাকিয়ে আছে, কেমন যেন অন্যরকম একটা হাসি। মাহাতির বলল, কষ্ট পেলে? তুমি কিন্তু বলেছিলে তুমি কষ্ট পাবে না, তাই বলেছি। আমি কষ্ট পাইনি। হাসি মুখের কথাটা বলল বিভা। মাহাতির বেশি কিছু ভাবল না, নিচে নেমে গেল। বিভা গিয়ে দাঁড়ালো মাহাতিরের স্থানে। সে অনুভূতি শূন্য। কেমন যেন লাগলো মাহাতিরের কথাগুলো। মাহাতিরের ব্যবহার বিভার মনে হলো বিভার গায়ের রং নিয়ে এসে উপহাস করে গেল। সত্যি কি তাই? বিভা আকাশের দিকে তাকালো। আকাশে অর্ধেক চাঁদ। বিভার মনে হলো চাঁদের মাঝে কেউ হাসছে। আচ্ছা, তার মা হাসছে না তো? হাসতেও তো পারে। বিভা চাঁদের দিকে তাকিয়ে রইল, বলল, আমিও অনেক কষ্ট পেয়েছি আম্মু। পার্থিব ভুরুকুচকে তাকিয়ে আছে হামিমের দিকে। পার্থিব বিছানায় বসা, হামিম টেবিলে মাথা রেখে কিছু আঁকছে। সেদিকে পার্থিবের দৃষ্টি নয়, পার্থিবের দৃষ্টি হামিমের দিকে। সে হামিমকে কোথায় দেখেছে তা সে মনে করতে পেরেছে। ঘুমাতে যাওয়ার আগে পার্থিব পানি খায়। কাল রুমে পানি ছিল না। সে পানি খাওয়ার জন্য নিচে গেল। ফ্রিজ খুলে পানির বোতল বের করে গ্লাসে ঢালার সময় হঠাৎ করে তার একটা ঘটনা মনে পড়ল। সে তখন দ্বিতীয়বারের মতো আমিন সাহেবের সাথে শ্রুতিদের বাড়িতে এসেছিল। উদ্দেশ্য শ্রুতিকে দেখা। আমিন সাহেব যখন পার্থিবকে প্রস্তাব দেয় তার পরিবার রাজি হয়। পার্থিব নিজেরও শ্রুতির ছবি ভালো লাগে, সেজন্যই শ্রুতিকে সামনাসামনি দেখার ইচ্ছে থেকেই বাড়িতে এসে দেখে যেত। প্রথমবার যেদিন দেখেছিল সেবার শ্রুতিকে বিভা খাইয়ে দিচ্ছিল টেবিলে বসে। আর শ্রুতি হাসছিল আর খাচ্ছিল। দৃশ্যটা সুন্দর ছিল। পার্থিব সেই দৃশ্যের সাথে প্রভা প্রত্যাশার মিল পেয়েছিল। যদিও দুজন সারাদিন ঝগড়ায় মেতে থাকে, তবুও তো দ্বিতীয়বার যে বার এসেছিল সেইবারও কাকতালীয়ভাবে শ্রুতিকে পার্থিব টেবিলে বসা দেখেছিল। তবে বিভার সাথে নয়, একটা ছোট ছেলের সাথে, যাকে শ্রুতি সযত্নে খাইয়ে দিচ্ছিল। পার্থিব নিজের কৌতূহল থেকে জিজ্ঞেস করল,